নমস্কার, সবাইকে স্বাগত জানাই রিয়েল টক বাংলায়। শুরু করছি আমাদের আজকের পডকাস্ট। আমাদের পডকাস্টে অনেক জ্যোতিষীরা এসেছেন, অ্যাস্ট্রোলজাররা এসেছেন, তাদের সাথে নানা রকম আলোচনা হয়েছে। একটা বিষয়ে কিন্তু তারা সবাই একমত, বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজি ইজ লাইক অ্যান ওশান। এখানে শেষ হওয়ার কিছু নেই। যতই আলোচনা করি, যতই জানি, জানার যেন শেষ নেই। বুঝতে বলো, যেন মহাসমুদ্র একটা। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানবো এবং আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাস্ট লাইফ কার্মা, বা যাকে বলে বাংলায় প্রারব্ধ। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। মানে গত জন্মের কর্মফল এই জন্মেও নাকি তারা ঘুরে বেড়ায়। এই বিষয়গুলি জানবো আজকে আমাদের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি আচার্য অভিজিৎ। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আচ্ছা, আপনি একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার। তান্ত্রিক অ্যাস্ট্রোলজি বলতে কি? তান্ত্রিক অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কিছু না। দেখুন, অ্যাস্ট্রোলজি করতে গেলে মানে তন্ত্র করতে গেলে আপনাকে অ্যাস্ট্রোলজি জানতে হবে। আচ্ছা, তান্ত্রিক কি সবাই অ্যাস্ট্রোলজার? মোরলেস। দেখুন, কিছু বেসিক জিনিস তো আপনাকে জানতে হবে। কেন, আপনি যদি পঞ্চাঙ্গ না জানেন, মানে পঞ্চতত্ত্ব যদি আপনি না জানেন, কোন নক্ষত্রে কাজ করলে হবে বা কোন তিথিতে কাজ করলে হবে, সেই বিষয়গুলো আপনি যদি না জানেন, আপনি কাজ করতে পারবেন না। যে কোনো ধরনের শুভ কাজ বা যে কোনো কিছু পার্টিকুলার কাজ যখন আমরা করতে যাই, বেসিক কিছু আমরা জিনিস মেনে চলি। তো কোন তিথি, কোন নক্ষত্র, কোন যোগ, এগুলো তো আমরা মেনে চলি। তো সেই ক্ষেত্রে এই বেসিক জ্ঞানটুকু তান্ত্রিকদের থাকা প্রয়োজন। বা আশীর বিচার তারা করতে পারে। পুষ্টি, দেখুন, আপনি যদি তান্ত্রিক ওয়েতে যান, তান্ত্রিক ওয়েতে আপনার পুষ্টি বিচার করবার প্রয়োজন পড়ে না, যদি আপনার কাছে তেমন কোনো দেবী দেবতার সিদ্ধি থেকে থাকে। যেমন পার্টিকুলার কিছু হনুমানজি সাধনা আছে, যেগুলো করলে আপনি ত্রিকালদর্শী হবেন, ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারবেন। আগেকার দিনে একটা জিনিস খুব শোনা যেত, যেটা এখনো অনেক গ্রামের দিকে প্রচলিত আছে, যেটা হচ্ছে গুপ্তধন। যে কারোর বাড়ির কোথাও পোতা আছে বা এরকম কিছু রয়েছে, তো সেইগুলো পার্টিকুলার কিছু সাধনা আছে, সেই সাধনা করলে যদি আপনি সিদ্ধি পান, তবে আপনি সেই বলতে পারবেন ওটা। ঠিক আছে, এটা বলে দেওয়া যায়। হ্যাঁ, এখানে লুকানো একদম একদম একদম। আর হনুমানজির কিছু পার্টিকুলার সাধনা আছে, কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করলে বা সেই সাধনাগুলো করলে কোনো ব্যক্তি যে আপনার কাছে আসছে, আপনি সে কেন আসছে, কি কারণে আসছে, সেগুলো আপনি বলতে পারবেন। সেগুলো মানে অস্বাভাবিক কিছু নয়। বা এরকম তন্ত্রতে এরকম অনেক দেবী দেবতা সাধনা বলা রয়েছে, যাদেরকে যদি সাধন করা যায়। তেমন সাধক কি আর আজকে যুগে আছে যে দেখেই বলে দিচ্ছে যে আপনি কেন এসেছেন? দেখুন, এখানে না অনেকগুলো জিনিস ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে সে সাধনাটা কিরকম ভাবে করেছে, তার গুরু কিরকম, ঠিক আছে, তার কাছে কিরকম সিদ্ধি লাগানো আছে, সে নিজেকে কতটা পরিষ্কার রেখেছে। পরিষ্কার রেখেছে ইন দা সেন্স মানে কর্মের দিক থেকে, ঠিক আছে। এইগুলো অনেক কিছু জিনিস ফ্যাক্টর কাজ করে। নেই বলবো না, আছে, আজকের দিনেও আছে। হ্যাঁ, কিন্তু তারা লোকচক্ষুর আড়ালে। সে পডকাস্টও করতে আসবে না, সে আপনাকে এসে বলবেও না যে আমার জিন সিদ্ধ করা আছে বা আমার এই ওই সেই সিদ্ধ করা আছে। ঠিক আছে, এগুলো বলবার প্রয়োজন নেই। আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনার বাড়িতে কোথায় লুকোনো টাকা আছে আপনি বলে বেড়াবেন? সাধনাও হচ্ছে সেরকম জিনিস। সাধনা বলবার জিনিস নয় যে আমি এই এখানে করেছি ওখানে করেছি। এগুলো মার্কেটিং এর জন্য ঠিক আছে, মানুষের ভালো লাগে, মানুষের দুর্বল মনকে একটা সাহারা দেয়, এগুলো মার্কেটিং এর জন্য ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যে প্রকৃত সাধক, সে কোনোদিন বলবেই না। আপনি তাকে হাজার চেষ্টা করলেও বার করতে পারবেন। প্রকৃত যার কাছে শক্তি আছে না, সে কোনোদিন বাজারে সংসেজে ঘুরবে না, এটা সবসময় জানবেন। আপনি তান্ত্রিক হতে পারেন, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি যে কোনো পেশাতে থাকতে পারেন। আপনি কি সেই পেশার ড্রেস পরে সারাদিন ঘুরে বেড়ান? আপনাদের যেমন ধরুন শুটিং প্রফেশন, যারা অ্যাক্টর আছে, যারা অ্যাক্টিং করছে, তারা পার্টিকুলার রোলের জন্য পার্টিকুলার ড্রেস পরছে, পার্টিকুলার টাইমের জন্য, ঠিক। তারপরে তো তারা আবার নর্মাল লাইফে ফিরে আসছে, নর্মাল ড্রেস পরছে। এটাও তাই, আপনি যখন কাজ করছেন তখন আপনি পড়লেন, হয়ে গেল। ক্রিয়াটা সম্পূর্ণই হচ্ছে গুপ্ত, তন্ত্রক্রিয়া সবার সামনে করার নয়।
তন্ত্রকে গুপ্তবিদ্যা বলা হয়েছে, অ্যাস্ট্রোলজিকে গুপ্তবিদ্যা বলা হয়েছে। অ্যাস্ট্রোলজি একদম, ইট ইজ অল পার্ট অফ অকাল্ট সায়েন্স। অকাল্ট সায়েন্স হচ্ছে গুপ্তবিদ্যা। এগুলো সবার সামনে বলে বেড়াবারও নয়, সবার সামনে ক্রিয়া করবারও নয়। অ্যাস্ট্রোলজারদের যারা কিছু রিচুয়াল ফলো করে ক্লায়েন্ট দেখবার আগে বা নিজের জায়গায় বসবার আগে, যারা পার্টিকুলার কিছু রিচুয়াল ফলো করে, তারা কি সেই রিচুয়াল সবার সামনে করবে? করবে না। তারা আগে রিচুয়াল করে নিয়ে তারপরে ক্লায়েন্ট দেখা শুরু করে। আপনার ধরনটা কি? আপনি কিভাবে একজন ধরুন আপনার কাছে সমস্যা নেই, আপনি প্রথমে কি দেখুন, আমি কোনো সিদ্ধ পুরুষ নয়। আমি কাউকে দেখে বলতে পারলেও আমি বলি না। কেন? দেখুন, একটা আমি এই প্রফেশনে আমার অনেক দিন হয়ে গেল, ঠিক আছে? তো আমি সাইড বাই সাইড প্র্যাকটিস করতাম, কিন্তু আমি আলাদা প্রফেশনে ছিলাম, আমি প্র্যাকটিসটা করতাম সাইড বাই সাইড। আমার ভালো লাগতো সাবজেক্টটা। মানুষকে দেখলে বলতে পারি, না বলার কিছু নেই যে আপনার কোন প্ল্যানেট অ্যাফ্লিকশনে আছে বা কি হচ্ছে, এগুলো বলা যায় মানুষকে, কিন্তু আমি সেগুলো বলি না, কারণ আমি চার্টে বিশ্বাস করি। আমি সেটাই বলছি, আপনি সরাসরি তার চার্ট দেখেন? আমি চার্ট দেখি, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। হ্যাঁ, কারণ এগুলো যদি তার কারো কাছে প্রপার অনেক হয়তো জানেন যে আমার টাইম দরকার নেই, তার জন্য প্রশ্ন আছে। যে সময় সে ঢুকবে সেই সময়কার প্রশ্ন চার্ট বানিয়ে দেখতে হবে, সেই সময়কার চার্ট বানিয়ে দেখতে হবে, অ্যাকিউরেট আছে। মানে কেউ যদি কোনো একটা জিনিস না জানে, প্লেস অফ বার্থ কত করে বা টাইমটা অনেকেরই অসুবিধা নেই, সেটা আপনার অসুবিধা নেই। হ্যাঁ, ওটা ওই সময়কার চার্ট থেকে বলতে হবে। আর আপনি ধরুন আপনি আমার কাছে এসেছেন, আপনি আপনার টোটাল ডিটেলস দিলেন, আপনার চার্টও যেমন আমি দেখবো, আমি সেই সময়কার প্রশ্ন চার্টও দেখবো, সেই সময়কার প্রশ্ন চার্ট কি বলছে। দুটো যদি ট্যালি হয় তবে গিয়ে আপনার সমস্যার সমাধানটা খুব ইজি ভাবে করা যাবে। ম্যাক্সিমাম জায়গায় ভুল কোথায় হয়, যারা প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার, আমি কারোকে এখানে ছোট করছি না বা কারোকে করছি না, ম্যাক্সিমাম ভুল কোথায় হয়, সবাই জন্মছক দেখে প্রতিকার করে দেয়। যার জন্য দেখবেন বহু মানুষ বহুজনের কাছে গিয়েও তারা রেজাল্ট পায় না। আপনাকে প্রপার যদি প্রতিকার করতে হয়, প্রপার যদি আপনাকে জিনিস ফলো করতে হয়, তার মধ্যে অনেক কিছু লেয়ারিং থাকে, অনেক কিছু লেয়ারিং থাকে। যেমন আপনি আমাকে লোকেশন দিলেন, আপনি আমাকে বলে দিলেন দাদা সেই জায়গায় এলাম, তারপরে আপনাকে ফোন করলাম, আপনি বললেন এই গলিতে আসুন, ওইখানে দেখুন এইটা আছে, তারপরে বাড়ি আছে 1 নম্বর বাড়িতে আসুন, রাইট? তেমনি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কি হয়, সবাই D1 চার্ট থেকে রেমেডি করে দেয়, যেটা জন্মের সময়কালীন চার্ট, ঠিক আছে? এবার আপনাকে প্রপার রেমেডি করতে গেলে আপনাকে অনেকগুলো জিনিস ফলো করতে হবে। D1 ফলো করতে হবে, D9 ফলো করতে হবে, D10 ফলো করতে হবে, এটা একটা প্রপার সিকোয়েন্স আছে। দশা ফলো করতে হবে, অ্যাট লিস্ট 2-3টে দশা আপনাকে ট্যালি করতে হবে। আপনি 10টাও যদি দশা দেখেন, 10 রকমও যদি আপনি দশা দেখেন, একই রেজাল্ট বেরোবে, কোনো দশা আলাদা রেজাল্ট করবে না। একদম একদম। এটা তো একটা বেশ লেংথি প্রসেস। হ্যাঁ, এটা অনেক অ্যাস্ট্রোলজার দেখি এখন, মানে ফট করে একটা সফটওয়্যারে চার্ট ফেলে বের করে দিয়ে বলতে না, এটা দেখুন একটা জিনিস বলি, এটা কেপি অ্যাস্ট্রোলজিতে খুব ফাস্ট বলে দেওয়া যায়। আমারও বেস কেপি, আপনিও কেপি জানেন? হ্যাঁ, আমারও বেস কেপি। আমি শুরু করেছিলাম কেপি দিয়ে, কেপি থেকেই শুরু। কেপিতে কি জানেন তো, কেপিতে আপনার খুব ইজি আউটকামটা বলে দেওয়া যায়, কিন্তু আপনি যখন প্রপার পাস্ট লাইফ পেন্ডিং কর্মতে যাবেন, আপনাকে যেমন পরাশরীও জানতে হবে, জৈমিনীও জানতে হবে, নারীও জানতে হবে, আর ভৃগু অ্যাস্ট্রোলজিও জানতে হবে। আর এখন লাস্ট 4-5 বছর ধরে দেখবেন বাজারে একটা জিনিস চলছে, ভৃগুনন্দিনী, ঠিক আছে? এখন সবাই দেখবেন ভৃগুনন্দিনী নিয়ে খুব ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি ভৃগু অ্যাস্ট্রোলজি আলাদা, ঠিক আছে, আর নারী অ্যাস্ট্রোলজি আলাদা, ঠিক আছে? লাল কিতাবটা লাল কিতাবটা ওটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। লাল কিতাব অবশ্য আমাদের আগেও আলোচনা করেছি। লাল কিতাব, হ্যাঁ, লাল কিতাব যদি কেউ ঠিক মতো পড়ে, লাল কিতাব বইটাকে পুরো রেমেডিয়াল বই বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, লাল কিতাব বইটাকে যদি আপনি প্রপার ওয়েতে পড়েন, প্রপার ওয়েতে যদি বোঝেন, আপনার যদি চেতনা সেই জায়গা থাকে, লাল কিতাব ইজ এ ভেরি ফ্যাসিনেটিং বই। ওটা কাইন্ড অফ বলতে পারেন পেন্ডিং কর্মার বই, ঠিক আছে? যেমন ধরুন আপনাকে 2-3টে উদাহরণ দিই। ধরুন দশমে রবি, ঠিক আছে? দশমে রবি দিক বলি, ঠিক আছে? এবার দশমে রবি
সেই মানুষকে আপনি কোনোদিন দেখতে পাবেন না সে ওয়েল ডিসিপ্লিন, ওয়েল ড্রেসড। ও ক্ষমতা থাকা সত্ত্বেও ও ক্ষমতার কোনোদিন তোয়াক্কা করবে না, ঠিক আছে? কোনোদিন কাউকে পাত্তা দিয়ে চলবে না, নিজের টাইমে চলবে। এর জন্য কি হয়, ওর কাছে ক্ষমতা থাকলে, রিসোর্স থাকলেও না কোনোদিন সম্মান পায় না, ঠিক আছে? তার জন্যে ওখানে কি বলা আছে যে মাথায় তুমি একটা সাদা রঙের কাপড় বাঁধো। এই অবধি সবাই জানে, এই অবধি সবাই জানে, এটা একদম ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে? সাদা কাপড়টা কেন বাঁধতে বলে সেটা কেউ জানে না, বা লাইট কালারের কাপড় কেন বাঁধতে বলে সেটা কেউ জানে না। সেটা খুব কম অ্যাস্ট্রোলজার আছে যারা বলতে পারে। দশমের রবি, রবি কি? রবি হচ্ছে রাজা, দশমের রবি হচ্ছে দ্বিগুণ। আগেকার দিনে আপনি দেখে থাকবেন রাজাদের মাথার উপরে ছাতা ধরা হতো, তাদের একটা পতাকা থাকতো, সিম্বল থাকতো, দ্যাট ইজ দ্য সিম্বল। কাপড়টা ওই জন্য বাঁধতে বলা হয়, দ্যাট ইজ দ্য সিম্বল। আপনার মাথাটা কভার করা থাকে, ঠিক আছে? তেমনি ধরুন আপনার পঞ্চমে মঙ্গল আছে, অনেকেরই থাকতে পারে। পঞ্চমে মঙ্গল যাদের আছে তাদের ফ্যামিলির যদি ব্যাক হিস্ট্রি দেখেন, লাস্ট 3 জেনারেশন বা 5 জেনারেশনে দেখে, কোনো না কোনো একটা জেনারেশনের লোকেরা খুব অত্যাচারী ছিল, তাকে দেখবেন তাকেও ওই জন্মে সেই রকম অত্যাচার হতে হচ্ছে। সমস্ত কিছু পাওয়ার পরেও প্রতিটা জায়গায় তাকে ঠকে দেয়। যেমন 6 হাউসে মঙ্গল থাকলে কোনো না কোনো সময় এরা জীবনে আইদার পরিবারের মধ্যে বা বাইরে কারোর থেকে জমি কিনবে কম দামে, ঠিক আছে, বা ঠকিয়ে। ওই জমিটা কেনবার পরে ওদের জীবনে ডাউনফল চালু হয়ে যাবে। প্রথম ইনিশিয়াল 3 মাস 6 মাস ভালো থাকবে, তারপরে ওদের জীবনে যে ডাউনফল চালু হবে সেই ডাউনফল কভার করা যাবে। এগুলো ধরুন কারুর রাহু আছে, তার পূর্বজরা অত ভালো ছিল না, মানে পূর্বপুরুষরা অত ভালো ছিল না, তারা কোনো না কোনো জায়গায় চিট করেছে টাকা পয়সা, ঠিক আছে? টাকা পয়সা চিট করতে পারে বা যে কোনো জিনিস চিট করতে পারে। তাকে দেখবেন যাদের 6 হাউসে রাহু রয়েছে তাদেরকে দেখবেন এরা না মানুষের ডিসপুট থেকে পয়সা দিতে, এরা ডিসপুটের মধ্যে নিজের ফায়দা দেখে। অসৎ, নট অসৎ, ডিসপুটের মধ্যে ফায়দা দেখে। তার মধ্যে হচ্ছে লয়ার, লয়ার কি করে ওকে, বোঝা গেল, রাইট? এটা অসতের ব্যাপার না, কিন্তু এদের যদি আপনি পিতৃপুরুষদের যদি দেখেন লাস্ট 3 থেকে 5 জেনারেশনের মধ্যে, দেখবেন এদের কোনো না কোনো একটা সময় না কোন পিতৃপুরুষ কারোকে না কারোকে ঠকিয়েছে, তবেই ওইখানে পেয়েছে, ঠিক আছে? দেখুন, আপনি আমার থেকে কনসালটেন্সি নিয়ে বা আমি আপনার জন্য লড়ে আপনার থেকে 1 লাখ টাকা নিতে পারি, আমার চার্জ 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকা নিতে পারি, কথা তো। কিন্তু আমি যে আপনার থেকে 1 লাখ টাকা নিচ্ছি বা আপনি আমাকে অ্যাজ এ লয়ার বা অ্যাজ এ যাই হোক আপনি আমাকে যে 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি তো নিশ্চয়ই তার বেনিফিট চাইবেন। আমি যদি সেই বেনিফিটটা না দিতে পারি আপনি আমাকে দেবেন? তো নোয়িংলি আননোয়িংলি লোকে এইগুলোকে সলভ করতে হবে। প্রকৃতি আপনার থেকে যেভাবে হোক নেবে, যেভাবে হোক নেবে, আপনি কোনো কিছু ভাবে আটকাতে পারবেন না। তাহলে কি বাচ্চার দেখে মানে পাস্ট লাইফ কিছুটা বাচ্চার দেখে পাস্ট লাইফ পেন্ডিং কর্ম প্রেডিক্ট করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষের কাছে এত সময় নেই, এত ধৈর্য। যারাই আসে দাদা আর্থিক সমস্যা, চাকরির সমস্যা, রিলেশনশিপ, সন্তানের সমস্যা, এই কয়েকটাতেই ঘোরাফেরা করে। কেউ দেখবেন না যে মূল জায়গাতে কাজ করে, যার জন্য দেখবেন মানুষের জীবনের সাইকেল না রিপিট হতে থাকে। প্রত্যেক 8 বছর 10 বছর 6 বছরে না মানুষের জীবনে সাইকেল রিপিট হতে থাকে। কিছু না কিছু তার কোনো না কোনো একটা জায়গায় ডাউনফল আসবে, কোনো সময় তার আর্থিক জায়গায় আসবে, কোনো সময় তার ফ্যামিলিতে আসবে, কোনো সময় তার কাজের জায়গায় আসবে। আপনি দেখবেন না যে কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে মানুষের। এটাকে সলভ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি যায়, ডেফিনেটলি যায়। আপনাকে দেখুন, 3টে ঘর আছে না আমাদের, 6, 8, 12। এই 3টে ঘরের মধ্যে না আমাদের সবকিছু লুকিয়ে আছে, সবকিছু লুকিয়ে আছে। আপনি জানবেন আপনার জীবনের 60-70% প্রবলেম সলভ, কিন্তু এই 3টে ঘর নিয়ে কেউ কাজ করে না। এই 3টে ঘর হচ্ছে আমাদের মতো লোকেদের পয়সা কামানোর জায়গা। আপনি আমার কাছে এলেন, দাদা কোর্ট কেস চলছে, আপনার জেল হয়ে যাবে, আমাকে 50,000 দিন, আমি করে দিচ্ছি। আপনার সাডেন ব্রেক হয়েছে, সাডেন ডাউনফল হয়েছে অষ্টম করে, আপনার সময় আরো খারাপ আছে, আপনি এই তাবিজটা পড়ে নিন, এই কবচটা পড়ে নিন বা এই স্টোনটা পড়ে নিন, আপনার সলভ হয়ে যাবে। আপনার 12 নম্বর ঘরের দশা চলছে, সাডেন আপনার চাকরি চলে গেছে, আপনাকে কিন্তু বলবে না যে কেন গেছে, সময়টা খারাপ ছিল, গ্রহ এই করেছে, চলে গেছে। আপনি যদি জানেন আপনার 6 নম্বর ঘরের দশা আসছে, আপনাকে ভাই দিতে হবে, যেভাবে হোক দিতে হবে। সে আপনি রোগ ঋণ শোধ করতে দিন, চাই আপনি জিনিস কিনে বেশি পয়সায় দিন, দিতে হবে। আপনি চাই আপনার থেকে লোকে টাকা ধার করে নিয়ে চলে যাক, না এটা রোধ করা যায় না, দিতে আপনাকে হবেই। রোধ করবার একটাই জায়গা, সেটা হচ্ছে আগে থেকে দিতে থাকো, আগে থেকে দিতে থাকো। আপনি দান করতে থাকুন না, বেশ
50, 100, 200 টাকা দান করবার ক্ষমতা নেই। আমরা তো নিজেদের পেছনে কত টাকা খরচা করি, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে। তা আপনি যদি কোথাও গাছ লাগানো হচ্ছে, দুটো গাছ লাগিয়ে দিলেন। কোথাও ধরুন কমিউনিটি কিচেনে খাবার হচ্ছে, সেখানে আপনি একদিনে আনাজের ব্যবস্থা করে দিলেন। যাই হোক, একটা যে জল দিয়ে দিলেন, ঠিক আছে, কাক পক্ষীদের খাবার দিয়ে দিলেন, কিছু তো আপনি করবেন। ঠিক ঠিক ঠিক, আপনি এইভাবে তো কেউ দিতে থাকুন, আপনি দিতে থাকুন, যত আপনি দিতে থাকবেন আপনার পুণ্য যত বাড়বে। আপনার প্রারব্ধ যতই খারাপ হোক, আপনার পুণ্য যদি আপনি গেইন করতে থাকেন কন্টিনিউ, দেখুন খারাপ সময় জীবনে আসবে, খারাপ সময় কেউ কাটিয়ে দিতে পারবে না, কালের নির্দেশকে কেউ অমান্য করতে পারবে না। কিন্তু আপনার যদি পুণ্য বেশি থাকে, যে ঠিক আছে, আপনি যদি সৎকর্মের অধিকারী, লাঘব হতে পারে। আটকে দেবেন ওই টাইমটার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে, কিন্তু টাইমটা খুব ইজি পাস হয়ে যাবে, আপনি বেরোবার রাস্তা পেয়ে যাবেন। আচ্ছা, আপনি দেখবেন আজকে ধরুন আপনার জীবনে যা সমস্যা, আমার জীবনে যা সমস্যা, আমরা কিন্তু এই ছোট জায়গার সমস্যা নিয়ে আমরা চিন্তিত হয়ে মরছে ম্যাক্সিমাম মানুষ, ঠিক আছে। যারা বড় জায়গায় বসে আছে তারা কি চিন্তিত হচ্ছে, তারা কি মরছে পড়ছে? তাদের জীবনে তো আমাদের থেকে বড় সমস্যা। আপনার খুব ঠান্ডা লেগেছে, আপনি বসে থাকতে পারবেন? কষ্ট হতে পারে। আপনি যদি প্রিকশন নিয়ে বসে থাকেন, এসি যততেই চলুক, তাহলে আপনার কোনো কষ্ট হবে না, আপনি সহ্য করে নিতে পারবেন। এটা হচ্ছে সেরকমই নিজেকে ব্যালেন্স করা। অধিকাংশ মানুষ না নিজেকে ব্যালেন্স করে না। কারণ বিশ্বাস করুন, কারোর কাছে আপনাকে যেতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। আপনি যদি প্রকৃতির সাথে এক হন না, প্রকৃতি আপনাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আপনাকে প্রকৃতির সাথে এক হতে হবে। আজকের বিজি লাইফে আপনি মন্দিরে যাবেন না, আপনি কোনো স্তোত্র পাঠ করবেন না, আপনি কোনো মন্ত্রতে যাবেন না, আপনি কোনো হবন করবেন না, আপনি কিছু করবেন না। আপনি তারপরে বলবেন আমার জীবনে এত সমস্যা আছে। আপনি চলে যাবেন শনিবার রবিবারে গিয়ে মলে গিয়ে কেএফসি খাবেন, বার্গার খাবেন, আপনার জীবনে প্রবলেম বাড়বেই। আপনার যদি শনি রিলেটেড প্রবলেম আছে, দেখুন এখানে না দুরকম ভাবে প্ল্যানেটারি এনার্জিকে কাজে লাগানো যায়। একটা হচ্ছে যে আপনি লং টার্ম কাজ করতে চাইছেন না শর্ট টার্ম কাজ করতে চাইছেন। যদি আপনি লং টার্ম কিছু ভেবে কাজ করতে চান, যদি আপনার ধৈর্য স্থিরতা লাগে, তাহলে আপনার শনিকে দরকার। যদি আপনি শর্ট টার্ম কিছু করতে চান, শর্টকাটে কিছু করতে চান, তাহলে আপনার রাহুকে চন্দ্রকে দরকার। এরা ছাড়া শর্টকাটে এক্সিকিউট করাতে পারবেন না। এবার ডিপেন্ড হচ্ছে আপনি এনার্জিটা কিভাবে নিতে চাইছেন। আপনি প্রচন্ড লেজি ফিল করছেন, আপনার মঙ্গলকে দরকার। আপনি গেছেন, আপনার থেকে কেউ টাকা নিয়ে গেছে বা আপনাকে কেউ কোনো কাজ করে দেবে বলেছে, সে দিচ্ছে না, আপনি তার কাছে গেছেন, আপনি কোনো কথাই বলতে পারছেন না, কেন? আপনার বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি তো অত বেশি কথা বলবে না, বৃহস্পতি খুব ভদ্র ভাষায় বলবে। তখন আপনাকে আইদার শনি দরকার, আইদার মঙ্গল দরকার, নাহলে আপনার ভাষাটা রাব বেরোবে না। তখন আপনাকে সেই রকম ড্রেস পরে যেতে হবে। আপনার কোথাও ধরুন মানে কাজ হচ্ছে না, আমাকে দিয়ে কথা বলে দিতে পারে। একদম একদম মানে আমার ব্যক্তিত্বের উপরে প্রভাব ফেলবে। একদম। আপনি দীর্ঘদিন কোনো রুটিনে থাকুন, দীর্ঘদিন আপনি যদি একরকম রুটিন ফলো করেন, আপনি দেখবেন আপনার মধ্যে ধৈর্য স্থিরতা চলে এসেছে। যারা শনির রেমেডি করে, নীলা পরে বা যাই হোক এমিথিস্ট পরে, বা যারা ধরুন কন্টিনিউয়াস জিন্স পরে, তাদের মধ্যে না ধৈর্য আর স্থিরতা আছে। তারা একটু স্লো হয়ে কাজ করে, কিন্তু লং টার্মের কাজ করে কন্টিনিউয়াস। যারা দেখবেন, এই কালকেরই এক ঘটনা, কালকে একজন বলছে দাদা আপনার দেখলাম যে আপনি ক্রক্স পরতে মানা করেছেন। ক্রক্স ইজ কেতু বেসিক্যালি, ঠিক আছে। আপনি যখনই ক্রক্স পরবেন না, আপনার জিনিস ডিলে হবে, ব্রেক হবে। ক্রক্স কেতু কেন? ক্রক্স তো ইনকমপ্লিট, ফুলফিল তো নয়, গর্ত আছে, ঠিক আছে। যেখানেই আপনি দেখবেন ইনকমপ্লিট, যেমন হাত কাটা জামা, যেগুলো ইনকমপ্লিট, দ্যাট ইজ কেতু। এইভাবে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যারা ক্রক্স পরে না, তাদের দেখবেন কাজে ডিলে, কাজে বাধা, এগুলো আসে তবেই। পায়ের পাতাটা হচ্ছে শনি, যেখানে শনি কেতু চলে আসবে না, সেইখানে কারোর কাজ পছন্দ হবে না, ঠিক আছে। নিজে কাজ করবে, নিজে দায়িত্ব নিয়ে কাজ করবে, তার সাথে আবার তার উপরের লোকের বনিবনা হবে না, বা তার আশপাশের লোকের বনিবনা। আপনার দরকার কি আছে? আপনি সুস্থ স্বাভাবিক জুতো পরুন। রুটিন যদি আপনি ফলো করেন, আপনি যদি ডিসিপ্লিন ওয়েতে থাকেন, আপনার কাজ হতে বাধ্য। এখন মানুষ হচ্ছে প্রকৃতি থেকে আমরা অনেক দূরে চলে গেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা করি, মানামানি তো কিছু নেই। যেমন ধরুন আপনি প্রচন্ড পরিমাণ ডিপ্রেশনে আছেন, একটা ডিপ্রেশন স্বামীজিকে তৈরি করেছিল, আর একটা ডিপ্রেশন লাখো লাখো মানুষকে সুইসাইডে পাঠিয়ে দেয়, এগ্রি? ঠিক
ঠিক আছে? স্বামীজির মধ্যে এমন কি ছিল যে সেই মানে শনিচন্দ্র যোগটা স্বামীজিকে অত সুন্দর বক্তৃতা দেওয়া? আমি প্ল্যানেটারি ওয়াইজে যাচ্ছি, সে কি সাধনা করেছে, সে সিদ্ধ পুরুষ ছিল, সে শিবের অংশ ছিল, সেটা আলাদা কথা। তার চাটে তো শনিচন্দ্র এক জায়গায় ছিল, বীজযোগ ছিল, যে বীজযোগ তাকে অত ফেমাস করছে, যাকে নিয়ে ওয়েস্টের লোকেরা নাচানাচি করছে আজকের ডেটে, আর সেই বীজযোগই আর একজনের জীবনে একবারে হতাশা এনে তাকে সুইসাইডাল দিকে পাঠিয়ে দিচ্ছে। অনলি এনার্জি। আপনি স্বামীজির জীবনযাত্রা দেখুন, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গেছেন, যতদিন যে কদিন 33 বছর 35 বছর যে কদিন বেঁচে ছিলেন, কঠিন জীবনযাত্রার মধ্যে দিয়ে গেছে। শনি আপনাকে হার্ডওয়ার্ক করাবে, মানুষ হার্ডওয়ার্ক করতে চায় না। বীজযোগ যেটা বলা হয় শনি চন্দ্রের, এটা আপনাকে ডিপ থিঙ্কার বানায়। এবার আপনি শনিকে কিভাবে রেখেছেন সেটা হচ্ছে ব্যাপার, যে শনি আপনাকে কিভাবে রেজাল্ট। আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, মানুষ আমাদের কাছে আসে, এই গ্রহের রেমেডি করে দিন। গ্রহের রেমেডি করবার কি দরকার আছে? আপনি আমাকে বলুন। আপনি চাইছেন গ্রহকে চেঞ্জ করতে, গ্রহ আপনাকে চেঞ্জ করতে চাইছে, আপনি চেঞ্জ হয়ে যান না, তাহলে তার রেমেডি করবার দরকার নেই। জায়গায় একটা সাইকোলজিক্যাল লিমিটেশন তৈরি হয়ে গেছে যে আমাকে ভাই স্টোন পড়তে হবে, আমাকে তাবিজ কবজ পড়তে হবে। মানে বলছেন স্টোন না পড়েও? হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলুন, আপনার চাকরি চলে গেছে, আপনি দেনার দায়ে জর্জরিত, আপনি আমার কাছে এসেছেন, আমি কতটা অমানবিক হলে তবে বলবো 50,000 80,000 খরচা করুন, আপনি ধার দেনা করে এনে পয়সাটা আমাকে দেবেন, সেই পয়সাটা আমার কোনো কাজে লাগবে? সেই পয়সাটা আমার কোনো কাজে লাগবে? আমার হতে পারে আমার অনেক দরকার, হয়তো আপনি ওই পয়সাটা দিলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আমার বাড়ির ইএমআই যাবে, আমার গাড়ির ইএমআই যাবে, পয়সাটা আমি হজম করতে পারবো না, পয়সাটা আমার কাজে লাগবে। আপনার কাজটা হবে না, আপনি 10টা হাই দেবেন, আমি যাওয়া ভালো ছিলাম, আমিও নিপটে যাবো। তা আমি আগে আপনাকে রাস্তা দেখিয়ে, আমি আগে কি বলবো, বাবা আগে আপনার ঠিক হোক, আপনার যদি ঠিক হয় আপনি আমাকে ভরিয়ে দেবেন, সে আমি জানি। আর দেনেওয়ালা আপনিও কেউ নয়, আমার কপালে যদি থাকে ওপরওয়ালা এমনি দিয়ে দেবে। আমার ডিমান্ড কি একটাই, ভাই যেটা বলছি সেটা মেনে চলো, তারপরে বল। আমি কারুকে কেউ বলতে পারবে না যারা আমার ক্লায়েন্ট। হ্যাঁ, আমি ফোন ধরি না, এটা আমার একটা বদ অভ্যেস আছে। কেন? আমার ফোন সাইলেন্ট থাকে, আমি নিজেকে আইসোলেট রাখতে ভালোবাসি, আমার ফোন সাইলেন্ট থাকে, ডিস্টার্ব হয় ফোনের সাউন্ডে। কিন্তু কেউ বলতে পারবে না আমি মেসেজে রিপ্লাই দিই না বা আমি ঘুরিয়ে ফোন করি না। কেন? মানুষ আমাদের কাছে আসে কিসের জন্য জানেন তো? মানুষ বিপদে পড়ে আসে, মানুষ রাস্তা বের করবার জন্য আসে। আমি কারুর জায়গা আমি করে দিতে পারবো না, আমি আপনাকে গাইড করে দিতে পারি। ওই ডিসিপ্লিন আপনাকেই চলতে হবে, ডিসিপ্লিন আপনাকেই মানতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি তো আপনি করেন, এর বাইরে আর কি আছে? আমি দেখছিলাম হিপনোথেরাপি বলতে কি? হিপনোথেরাপিটা কিছুই নয়। হিপনোথেরাপি হচ্ছে, দেখুন, হিপনোথেরাপি হচ্ছে এক প্রকার সাজেশন ফায়ারিং, যেটা থ্রু মেডিটেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করা। ঠিক আছে? এইখানে একটা পার্ট আছে, ধরুন আপনার কোনো কিছুতে ট্রমা আছে, কারো ধরুন জলেতে ট্রমা আছে, ভয় আছে, কারো ধরুন হাইটের ভয় আছে, অনেক রকম ফোবিয়া। হ্যাঁ, সেগুলো থ্রু হিপনোথেরাপি খুব ভালো কাজ হয়। তাই? হ্যাঁ, কারণ ধরুন কোনো লম্বা ব্যথা আছে, থ্রু হিপনোথেরাপি খুব ভালো কাজ হয়। কেউ যদি ধরুন কোনো খাবার তার পছন্দ না, 5 মিনিটের ব্যাপার। তাই? একদম। আপনি করান তো এটা? হিপনোথেরাপি কি ওটাতে সম্মোহনের ব্যাপার আছে? না না, সম্মোহন কেন? একটা জিনিস সবসময় জানবেন, এটা একটা মিসকনসেপশন চলে হিপনোথেরাপি নিয়ে, আমরা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করছি। কনসিয়াস মাইন্ড কিন্তু যখন আপনাকে আমি মেডিটেশনে নিয়ে যাচ্ছি, আপনার কনসিয়াস মাইন্ড পেছনে চলে যাচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড ড্রাইভার সিটে আসছে, রাইট? আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আপনি সেটার উত্তর আমাকে দিচ্ছেন বা সেটা আপনি ফলো করে করছেন। এবার তার মানে এই নয় আপনাকে আমি ডিপ স্লিপে নিয়ে গিয়ে বা ডিপ মেডিটেটিভ স্টেটে নিয়ে গিয়ে আপনাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার এটিএম এর পিনটা আমাকে বলে দিন তো, টাকাটা পাঠাবো করে দিন, সঙ্গে সঙ্গে কনসিয়াস মাইন্ড সামনে চলে আসবে। আচ্ছা, এটাও করা যায়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কনসিয়াস মাইন্ড সামনে চলে আসবে। আপনি ধরুন ম্যানিফেস্টেশন করছেন, আজকাল প্রচুর চলছে, সবাই ম্যানিফেস্টেশন করে, অনেক লোকে ইউটিউব দেখে ফেসবুক দেখে করছেন। ম্যানিফেস্টেশনে একটা জিনিস খুব কাজ করে, জানেন? আপনি 1 লাখ টাকা কামাচ্ছেন, আপনার 1 কোটি টাকার লাইবিলিটি আছে, বা 50 লাখ টাকা বা 20 লাখ টাকার লাইবিলিটি আছে। আপনি কি ম্যানিফেস্ট করছেন আমার যাতে 20 লাখ টাকার লাইবিলিটিটা একদিনে মিটে যাবে? সেটা জীবনে হবে না, সেটা জীবনে হবে না, যার জন্য ম্যানিফেস্টেশনের লোকে রেজাল্ট পায় না। আপনি যদি এইটাকে ম্যানিফেস্ট করেন যে আমার 1 লাখ টাকার ইনকামটা ধীরে ধীরে বাড়ছে, 1 লাখ, 2 হলো, 1.5 লাখ, 2 লাখ হলো, এবং আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমার প্রবলেমগুলো আস্তে 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 সলভ হয়ে যাচ্ছে,
আপনি করে দেখুন 100% কাজ করবে। মানে রাতারাতি কিছু হবে না। রাতারাতি আপনি প্রবলেমটা কি রাতারাতি বাদিয়েছেন? প্রবলেমটা তো রাতারাতি বাঁধান যায়। আপনি প্রবলেমটা লং স্প্যান অফ টাইমে বাদিয়েছেন, তাহলে আপনি কি করে ভাবছেন যে রাতারাতি হয়ে যাবে? আপনি ধরুন আপনাকে আমি একটা ম্যানিফেস্টেশন করাচ্ছি, আপনাকে আমি জিজ্ঞেস করলাম দাদা আপনার ইনকাম কত, আপনি বললেন আমার ইনকাম 1 লাখ টাকা, বা আমি আপনাকে বললাম মেডিটেশনের সময় যে নিজের ইনকামটা চিন্তা করুন, দেখুন আপনার ব্যাংক ব্যালেন্সে আস্তে 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 টাকা বাড়ছে, এটাকে ফিল করুন। আপনার বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে, আপনার প্রত্যেকদিন যখনই আপনি ব্যাংকের অ্যাপ খুলছেন দেখছেন আপনার ব্যালেন্স বাড়ছে, নতুন ব্যবসা করেছেন সেটাও ভালোভাবে চলছে, যে কাজটা করছেন সেটাও ভালোভাবে চলছে, এরকম আমি বললাম। ঠিক আছে, আপনি বললেন যে ভাই আমার 5 লাখ টাকা, মনে মনে আপনি বললেন 5 লাখ টাকা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে না কনসিয়াস মাইন্ড ওখানে চলে আসবে, ভাই 5 লাখ টাকা তুমি পাবে কি করে? তুমি রাতারাতি এমন কি করে ফেলবে যে তুমি 5 লাখ টাকা পেয়ে যাবে? দেখুন, হাওয়ায় সব জিনিস হয় না। সেটাই, মানে ম্যানিফেস্ট করবো সেটাকে লজিক্যালি করতে হবে। আপনার কাছে কিছু নেই, কিছু নেই, আপনি ঘরে শুয়ে শুয়ে মনে করছেন আমি বিএমডব্লিউ চড়বো, অডি চড়বো। আরে ভাই, বিএমডব্লিউ অডির মতো তো আপনাকে জার্নিটা করতে হবে, তবে তো গিয়ে আপনি বিএমডব্লিউ অডি চড়তে পারবেন, এমনিতে চড়তে পারবেন না। তাহলে হিপনোথেরাপিটা কি Hypno- ম্যানিফেস্টেশনের সাথে জড়িত কি? হ্যাঁ, অনেক সময় হয়, ফিউচার ফ্রেমিং করানো হয়, ফিউচার ফ্রেমিং করানো হয়। হিপনোথেরাপি বেসিক্যালি কি জানেন তো, হিপনোথেরাপির মধ্যখান দিয়ে না, হিপনোথেরাপির মধ্যে দিয়ে আমরা সাবকনসিয়াসকে অ্যাক্সেস করি, এবং যে কোনো রকমের ট্রমা, যে কোনো রকমের ফিয়ার, এই জায়গাগুলোকে যেমন ক্লিয়ার করা হয়, তেমনি আপনাকে ফিউচার ফ্রেমিংও করানো হয়। আপনি আজ থেকে 2 বছর বাদে, 3 বছর বাদে নিজেকে কোথায় দেখছেন, সেটাকে ফিউচার ফ্রেমিং করানো হয়। তার একটা প্রপার আছে, আপনার থেকে একটা ফর্ম ফিল আপ করানো হয় যে এখন কি সমস্যা, আপনি কি করতে চাইছেন লাইফে, এগুলো জেনে ওটাকে করানো হয়। এবং আপনার শরীরে যত ভারী ভাব থাকুক, যে কোনো ব্যথা থাকুক, আপনি একটা সেশন করলে নিজে বুঝতে পারবেন যে পুরো শরীরটা হালকা হয়ে গেল। সেশন হয় কতক্ষণ হয়? এটা কখনো কখনো 1 ঘন্টাও হয়, কখনো কখনো আধ ঘন্টাও হয়, কখনো কখনো 20 মিনিটও হয়। এটা ডিপেন্ড করছে। Depend। একটা সেশনে কি প্রবলেম মেটে নাকি একাধিক? না, মানুষ বুঝতে পারে, মানুষ বুঝতে পারে। ব্যবহার করছে। হ্যাঁ, আমি বলছি তো ইনস্ট্যান্ট ব্যথা চলে যাবে। মানে যেটা মানে মেডিকেল সায়েন্স চালাতে পারছেন সেটা সেরে যাবে। মেডিকেল সায়েন্স আর আজকের ডেটে দেখুন, আমি একটা কথা বলি, আজকের ডেটে এইরকম থেরাপিগুলো ভেলোরেও চলছে, আমাদের এখানে এসএসকেএমেও চলছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে অনেক কিছু জিনিস লেটে হয়, বিদ্যে আমাদের দেশেরই, সেটা যতক্ষণ না ওয়েস্টার্নাইজ হয়ে আসছে ততক্ষণ সেই বিদ্যের দাম থাকে না। মানে বলছেন এটা সায়েন্টিফিক? একদম, একদম সায়েন্টিফিক। এটা যে যে করেছে আমি আপনাকে ফিডব্যাক দেখিয়ে দিতে পারি, আমার কাছে প্রচুর ফিডব্যাক আছে। আপনি এলেন কি করে? হিপনোথেরাপিতে আমি এলাম, আপনি সেটাতে অ্যাস্ট্রোলজি? হ্যাঁ, আমি বরাবরই অ্যাস্ট্রোলজি নিয়েই ছিলাম, বরাবর অ্যাস্ট্রোলজি নিয়েই ছিলাম। হিপনোথেরাপিতে আমি এলাম অ্যাকচুয়ালি পাস্ট লাইফ পেন্ডিং কার্মা, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখা হয়, সেটা একটা পার্ট, এটা গ্রহ থেকে দেখা হয়। এবার যে পাস্ট লাইফ রিগ্রেশনে আপনি আপনার পাস্ট লাইফটা দেখতে পাবেন, আপনাকে নিয়ে যাওয়া হয়, যে কোনো 2 জন্মে বা 3টে জন্মে নিয়ে যাওয়া হয়, সেটা আপনি দেখতে পাবেন। পিএলআর বলছি। হ্যাঁ, এবার এই জিনিসটার জন্যই আমার পিএলআর বা হিপনোথেরাপিতে আসা, এই জিনিসটার জন্য। অনেকে কি হয়, সাইকেল ব্রেক হয় না, অনেকের না সাইকেল ব্রেক হয় না। ধরুন আপনার রিলেশনশিপ নিয়ে সমস্যা, তো আপনার ট্রেন্ড ফলো করবেন, স্কুল লাইফেও একটা রিলেশনশিপ নিয়ে সমস্যা, কলেজ লাইফেও সমস্যা, বিয়ের পরেও সমস্যা, হ্যাঁ, একটা আপনি এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে গেলেন, সেখানেও সমস্যা। আপনার যে ইমোশনাল ডিপেন্ডেন্সি, আপনি কারোর উপরে ইমোশনাল ডিপেন্ডেন্ট হতে চাইছেন, সেই জায়গাটা না থেকে থেকে পিক পয়েন্টে গিয়ে ব্রেক হয়ে যাচ্ছে। এটা কন্টিনিউয়াস কেন হচ্ছে, এইটার যদি আপনি উত্তর চান, সেই জন্য আপনার পিএলআর প্রয়োজন। এবার ধরুন আপনি ভিজুয়াল নন, আপনি অডিওটাইপ বা আপনি কাইনেস্থেটিক, ভিজুয়াল না হলে ভালোভাবে পিএলআর হয় না। ভিজুয়াল বলতে আপনি যদি দেখতে না পান মানে মেডিটেটিভ স্টেটে, যার পিএলআর করা হচ্ছে, হ্যাঁ, সে যদি ভিজুয়াল না করতে, হ্যাঁ, তাহলে তার উপরে পিএলআর হবে না। সবাই পিএলআর করতে পারছেন না, এটা একটা মিথ যে সবার উপরে পিএলআর হয় না। আচ্ছা, কিন্তু এটা আপনি যদি ভিজুয়াল না হন, করেছে যে পিএলআর যে কেউ করতে পারে। পিএলআর আমি আরেকটাও জিনিস বলে দিচ্ছি, অনেক মানুষ ক্লেম করে যে আপনার পূর্বজন্ম সে দেখে করবে, সেটা কোনোদিন সম্ভব নয়। সেটা কোনোদিন সম্ভব নয়। আপনার হার্ড ডিস্কে যেটা আছে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, আমি পারবো না। আমি আপনাকে সাজেশন দিতে পারবো,
আমি আপনাকে এইটা বলতে পারবো, দেখুন আপনি যে কজের জন্য পিএলআরটা করাচ্ছেন বা যে কজের জন্য আপনি এসেছেন সেই কজটা আপনার দেখতে পাচ্ছেন নাকি, আপনি ওই জন্মে গেছেন নাকি, সেটা আপনি বলবেন। এবং ডিপ মেডিটেটিভ স্টেটে মানুষের ভয়েস আলাদা হয়ে যায়। নর্মাল ভয়েসে মানুষ কথা বলতে পারে না, ভাঙা ভাঙা ভয়েসে সে কথা বলে। হিপনোথেরাপির সাথে পিএলআর এর সংযোগটাই বা কি আর তফাৎ? বলে দিচ্ছি, যাদের পিএলআর হয় না তাদের হিপনোথেরাপির মাধ্যম দিয়ে করা হয়। অনেকে ধরুন ডিপ মেডিটেটিভ স্টেটে কিছু অনুভব করতে পারছে না, দেখতে পাচ্ছে না, তাদেরকে তো হিপনোথেরাপির মাধ্যম দিয়ে করাতে হবে, তাহলে তাদের সমস্যার সমাধান হবে না। তার ধরুন কোনো একটা ট্রমা আছে, কোনো কিছু নিয়ে ট্রমা আছে, ধরুন কোনো কিছু নিয়ে ফোবিয়া আছে, সেইগুলো তো ক্লিয়ার করতে হবে। অনেকের দেখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, ছোটবেলায় দেখবেন বাড়িতে খুব অত্যাচারিত হয়েছে, বাবা মেরেছে, ভাই মেরেছে, স্বামী মেরেছে, ঠিক আছে, এদের একটা ট্রমা হয়ে যায়, একটা ভয় কাজ করে, সেইটা ধরুন এবার সে ভিজুয়াল নয়, তার পিএলআর করা যাচ্ছে না, তাহলে তাকে ট্রমাটাকে ক্লিয়ার করতে হবে। হিপনোথেরাপি কি সেফ? হ্যাঁ, এবার ধরুন কারণ অনেকের জীবনে তো অনেক রকম ঘটনা ঘটে, ধরুন আমরা এমন কোনো আনওয়ান্টেড পরিস্থিতিতে পড়ে গেছি যেটা আমাদেরকে হন্ট করে, কোনো সময় মাথায় চলে এলো, সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, সেটা কারোর রিলেশনশিপ নিয়ে হতে পারে, স্বাস্থ্য নিয়ে হতে পারে, আপনি চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট দেখেছেন সেটা দেখে হতে পারে, বা আপনার জীবনে কোনো এমন ঘটনা ঘটেছে যেটা কাঙ্ক্ষিত নয়, আপনি চোখের সামনে দেখেছেন, সেই ট্রমাটা আপনার মধ্যে রয়ে গেছে, সেইটা হিপনোথেরাপির মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া যায়। হিপনোথেরাপি 100% সেফ, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে বললাম যে কনসিয়াস মাইন্ড সবসময় অ্যাক্টিভ, যখন আপনি ডিপ মেডিটেটিভ স্টেটে যাবেন খালি সাবকনসিয়াসটা আপনার সামনে চলে আসবে। হিপনোথেরাপি যখন শুরু করেন এমন কিছু ঘটনা প্রত্যক্ষ করেছেন যেটা আপনাকে হিপনোথেরাপির মধ্যে যে ফোবিয়া ছিল সেটা ক্লিয়ার করে একজনের, তার সাথে একটা খুব বাজে ঘটনা হয়েছিল, ঘটনাটা বলছি না, সেটা তার ক্লিয়ার হয়েছে, এবং তার ওই ঘটনাটা যতদিন ছিল এই জন্মই হয়েছে নাকি এই জন্যই হয়েছে পূর্বজন্মের কিছু কি হিপনোথেরাপিতে রিকভার হয়? পূর্বজন্ম সেটা পিএলআর এ আপনি যদি সেটা দেখতে পান সেটা, তবে এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরুন জল বা আগুন বা হাইটের ভয়, বা অনেকে দেখবেন বাসে ট্রেনে যেতে ভয় করে, ঠিক আছে, এগুলো তো এক ধরনের ফোবিয়া। অনেকে দেখবেন অন্ধকার ঘরে ভয় লাগে, এইগুলো পাস্ট লাইফ থেকেই আসে, এগুলো কিন্তু এই জন্মের নয়। মানুষ ভুল ভাবে যেগুলো এই জন্মের কিন্তু নয়, পাস্ট লাইফ থেকে আসে। সেটা কি হিপনোথেরাপিতে একদম 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 আপনাকে কেউ কোনো খুব বাজে রকম আঘাত দিয়েছে, আপনি খুব ইমোশনালি ট্রমাটাইজড হয়ে আছেন, সেগুলো ক্লিয়ার করে দেওয়া যায়। আপনি বলছিলেন ব্যথা, দৈহিক ব্যথা থাকলে সেটা কি করে হিপনোথেরাপিতে রিকভার? ওটা দাদা মেডিটেশন থ্রু ডিপ স্টেটে নিয়ে গেলেই ওটা হয়। আমি যেরকম সাজেশন ফায়ার করব, আমি এই আগের মাসে করতে পারিনি, তার আগের মাসে করেছিলাম, আমার একটা সেশনে অ্যারাউন্ড 120-130 জন হয়েছিল। সেশনটা ফ্রি সেশন ছিল, ঠিক আছে, আমি যখন সময় পাই করি, লাস্ট 1-1.5 মাস সময় পাচ্ছি না বলে করতে পারিনি, রাত্রের দিকে করি। যে কেউ চাইলে জয়েন করতে পারে, আমি গ্রুপ লিংক দিয়ে দেবো আপনাকে, আপনি দিয়ে দেবেন গ্রুপ লিংক। আমার একটা ডেইলি পাঞ্চাঙ্গের গ্রুপ আছে। হ্যাঁ, অনলাইনে আমি ফিজিক্যাল মিট কারোর সাথে করি, আমি ফিজিক্যাল মিট করি না, কারোর সাথে করি না, সেটা আপনি অ্যাস্ট্রোলজি কনসালটেশন করুন আর এই, আমি ফিজিক্যাল মিট করি, আমি কোনো চেম্বার করি না, আমি লিমিটেড কাজ করি, আমি তাতেই খুশি। কেন আমার কাছে আনলিমিটেড কাজের থেকে বেশি দরকার হচ্ছে যে আসছে সে যেন আমার থেকে কিছু নিয়ে যেতে পারে। মুড়িমুড়কির মতো লোক দেখে ফেললাম, তাতে আমি তাকে সার্ভিস দিতে পারলাম না, সেই জিনিসটা কিন্তু দাদা খুব একটা কাঙ্ক্ষিত নয়। কেন মানুষ আমাদের কাছে অনেক আশা নিয়ে আসে, আমি সবাইকে চেষ্টা করি যাতে সে মনক্ষুণ্ণ হয়ে না যায়। যতটা টাইম নিয়ে কথা বলবার নিশ্চয়ই, তার যত প্রশ্ন আছে আমি সলভ করবো, তার সাথে 2 ঘন্টা কথা বলুক, আমার কোনো আপত্তি নেই। আমি প্রবলেম শুনতে আর প্রবলেম সলভ করতেই বসেছি দাদা। আপনি দুটোর জায়গায় 4টে কথা বললে আমার চোখ তুলে দিব। ওই হিপনোথেরাপি করা যায় অনলাইন? আমি পড়ি, আমার কাছে ফিডব্যাক আছে, আপনি পড়ুন, আমি আপনাকে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে ফিডব্যাক আছে। হ্যাঁ, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি শুধু জানতে চাইছি প্রসেসটা। মানে প্রসেস কি ছিল আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি অনলাইনে কি আপনি অ্যাডভাইস সাজেশন দিতে থাকেন যে এইগুলো করুন, লোকজন সেটা করলেই হয়ে যাচ্ছে? মানুষ ডিপ মেডিটেটিভ স্টেটে অনেক কিছু জিনিস অনুভব করতে পারে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারে। কিন্তু মেডিটেশনটা বেশ ঝামেলা জিনিস, সবাই চট করে মেডিটেশন করতে পারে না। ওইটাই তো কাজ। একজন থেরাপিস্টের কাজ কি? আপনি একটা কোনো থেরাপিস্টের কাছে গেছেন, ঠিক
ঠিক আছে? তার কাজ, আপনি যে স্টেট অফ মাইন্ডে আছেন, আপনাকে যদি তার থেকে উন্নত মানের স্টেট অফ মাইন্ডে না নিয়ে যেতে পারে, তাহলে সে ব্যর্থ। একদম। আমার কাজ ওটাই, আমার কাজ ওটাই। ডিসটেন্সও করতে পারে। ডিস্টেন্সে তো না হওয়ার কিছু, আমি তো আপনার সামনাসামনি বসে কথা বলছি, আর আমি ওপারে আপনি আছেন, আমি এপারে। আমি আপনার সামনে বসে করলেও যেটা হবে, আপনি আপনার সাথে অনলাইনে করলেও সেটাই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু যারা করছে তারা ঠিক মতো ফলো করছে কিনা? আমি তো ওই সময় করিয়ে দিচ্ছি, আমি ওই সময় করিয়ে দিচ্ছি, এবং আমার কাছে হিউজ ফিডব্যাক আছে, হিউজ। মানে আমার কাছে যারা এরকম থেরাপি করে, সেরকম থেরাপিস্টও আমার কাছে করেছে, আমার বিশেষ। আপনি কি হিপনোথেরাপি শেখান? আমি হিপনোথেরাপি, অ্যাস্ট্রোলজি কোনোটাই শেখাই না। আচ্ছা। কোনোটাই শেখাই এই কারণে শেখাই না যে সঠিকভাবে শেখবার সময় দেওয়ার লোকের অভাব। আজকে আমার যদি সার্টিফিকেট দেখেন, সার্টিফিকেট 2010-এর, ঠিক আছে? আর আমি তারও আগে থেকে বই কিনে টুকটাক টুকটাক পড়া, প্র্যাকটিস করা করতাম। আমি যে এই যে লম্বা টাইমটা দিয়েছি না, এই টাইমটা দেওয়ার পরে আমি আজকে লোকের কাছে আসছি, বসছি, লোককে বলছি, প্রেডিক্ট করছি, আরো ডিপ প্রেডিকশন দিতে পারছি। প্রথমে তো আমার এরকম ছিল না। আমি যদি প্রথম দিন থেকে এসে বসে করতাম, তাহলে আমি মানুষকে কিছু দিতে পারতাম না, সেটা শুধু আমার মার্কেটিং এর জন্য ঠিক ছিল। এই দেওয়াটা, আজকের ডেটে সময় দেওয়াটা মানুষের মধ্যে নেই। আর আমি চাই না এই বিদ্যাগুলো এমন বিদ্যা, এগুলোকে নিয়ে ছেলে খেলা করা উচিত না। যেমন আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, এ আপনাকে শেষও করে দিতে পারে। জীবনে অনেক কিছু জিনিস দ্বারা স্যাক্রিফাইস করতে হবে। আপনি অ্যাস্ট্রোলজিতে আসুন, আপনি তন্ত্রতে আসুন, বা আপনি এইসবে আসুন, অনেক কিছু জীবনে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কেন, আপনি দিনের শেষে কি দিচ্ছেন বলুন তো? নিজের ঊর্জাটা দিচ্ছেন। আমি থেরাপি করছি, সেই থেরাপিতে কারো ভালো হচ্ছে, আমার ঊর্জাটা, আমি যে কথাটা বলছি সেটা শুনতে তার ভালো হচ্ছে, রাইট? আপনি আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন, আমি সেই ঊর্জাটা আপনাকে দিচ্ছি, আমার পুণ্যটা আপনার কাজে লাগছে, তবে আপনার ভালোটা হচ্ছে। আপনার যদি অত পুণ্য থাকতো, আপনার আমার কাছে আসবার কোনো দরকার ছিল না। তো এই পুণ্যটাকে অর্জন করবে। মানুষ নিজের ব্যাংক ব্যালেন্স করতে ব্যস্ত। প্রত্যেক দিন রিচুয়াল ফলো করতে পারবে, যখনই করতে পারবে না, তখনই কোনো না কোনো জীবনে সমস্যা চলে আসবে। যদি প্রকৃত মানুষকে রেজাল্ট দিতে হয় না, জীবন থেকে অনেক কিছু জিনিস চলে যাবে, অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষ চলে যাবে। চুপচাপ সহ্য করতে হবে বসে বসে। হিপনোথেরাপিস্ট হতে গেলে কি ধরনের ট্রেনিং? হিপনোথেরাপিস্ট হতে গেলে ট্রেনিং কিছু প্রয়োজন না, এখন তো সবই স্ক্রিপ্টেড। এখন তো সবই স্ক্রিপ্টেড। আপনি যে সাজেশনগুলো ফায়ার করবেন সেগুলো স্ক্রিপ্টেড। এবার ব্যাপার হচ্ছে যে আপনি কতটা, কিভাবে মানুষকে ডিপ স্টেটে নিয়ে যেতে পারছেন, সেটার জন্য ভয়েস টোনিং আছে। কোন মানে কিভাবে ভয়েস নিয়ে গেলে, কেন আপনি যদি একটা মানুষ ডিপ মেডিটেটিভ স্টেটে যাচ্ছে, আপনি যদি হাইলাইট করে চেঁচান, সে তো যেতে পারবে না। তাহলে ব্যাপারটা বেশ টেকনিক্যাল। একদম একদম। আমি বলছি দাদা, দেখুন, যে কোনো অকাল্ট সায়েন্স, আপনি ট্যারো করুন, আপনি হিপনোথেরাপি করুন, আপনি পিএলআর করুন, আপনি অ্যাস্ট্রোলজি করুন, তন্ত্র করুন, বা আজকালকার দিনে যে কোনো এই হুডু টুডু যেগুলো যা আছে, আপনি যেটাই করুন, আপনার যদি নিজের পুণ্য না থাকে, আপনি মানুষকে রেজাল্ট দিতে পারবেন না। আমি কোন রকম মিসগাইডেড মানুষকে করতে পছন্দ নয়, যে আপনার থাড়াই ব্লক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সময় হয়নি বলে আপনি দেখতে পাচ্ছেন না, এগুলো দিস আর অল বুলশিট। আপনি যদি ভিজুয়াল হন, আপনার উপরে পিএলআর হবে, আপনি যদি ভিজুয়াল না হন, হবে না। স্ট্রেট কাট কথা, তাতে আপনার ভালো লাগুক মন্দ লাগুক, আপনি আমাকে কোটি টাকা দিয়ে দেবেন, করাবো। কিন্তু আমার উদ্দেশ্য আপনার থেকে পয়সা নেওয়া নয়। আপনি আমার কাছে এসেছেন সমস্যা নিয়ে, আমার উদ্দেশ্য আপনার সমস্যাটাকে সমাধান করা। আমি আপনাকে আরো সমস্যার মধ্যে উলঝে দেবো, কাজ করবো না, সেরিয়া। আমি এই নীতি মেনে চলি। বাকি এখন বাজারে অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটের অভাব নেই, সবাই সময় দিক। বই অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল, আমাদের ইন্ডিয়াতে বই প্রচুর সস্তা, ভালোভাবে বই পড়ুন। আমাদের শাস্ত্রে অনেক কিছু জিনিস লেখা আছে, তারা পড়ুক, প্র্যাকটিস করুক, আরামসে পারবে, না পারে। এই হিপনোথেরাপি এটা তো কাইন্ড অফ একটা মানুষের মনের উপর আপনি মানুষের মনের সবচেয়ে অদ্ভুত ক্ষমতা কি? মানুষের মনের অদ্ভুত ক্ষমতা, মানুষ যেটা চায় সেটা করতে পারে, কিন্তু মানুষ সেটা চায় না পারে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, তো স্বামীজি বলে গেছে, এটা আমার কথা নয়, আমি তো খালি জাস্ট রিপিট করে দিই। আপনি যেটা চাইবেন, যেটা ভাববেন, আপনি সেটা করতে পারবেন, আপনি সেটা করতে পারবেন, কিন্তু আপনার মাথাকে ক্লিয়ার রাখবেন। কিন্তু ভাগ্যে যদি না থাকে? ভাগ্য তো অনেক পরে আসছে দাদা। এই যে কথাটা বললেন, ভাগ্যতে যদি না থাকে, আমাদের চাইলে কি পাওয়া যায়? বলছি, পরাশরীয় জ্যোতিষে যে ডিভিশনাল চার্ট আছে, ভাগ্য চার্টকে দেওয়া হয়েছে
আমাদের পরাশরীয় জ্যোতিষে যে ডিভিশনাল চার্ট রয়েছে তাতে ভাগ্য চার্টকে দেওয়া হয়েছে 3°20' ভাগ, আচ্ছা। ঠিক আছে, আর কর্মের চার্টকে দেওয়া হয়েছে 3° ভাগ। রাইট? মানে আপনি কর্ম করে ভাগ্যকে পাল্টাতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস, সাবকনসিয়াসকে যদি আপনি ঠিক রাখেন, সাবকনসিয়াসকে যেভাবে আপনি চালাবেন, সাবকনসিয়াস আপনাকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। আপনি যদি সাবকনসিয়াসকে ভুল চালনা করেন, অর্ধেক লোক সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে বোঝে না, ঠিক আছে। যারা টুকিটাকি জ্ঞান অর্জন করেছে ইউটিউব, ফেসবুক, পডকাস্ট থেকে, তারা সেটাকে ভালোভাবে অ্যাক্সেস করতে পারে না। হাজার রকম জিনিস করে কোনো লাভ নেই। আপনি যদি সঠিকভাবে থেরাপি করতে পারেন, আগে নিজের উপরে করুন, নিজের উপরে করে যদি রেজাল্ট পান তারপরে লোকের উপরে। আগে তো নিজে আপনি নিশ্চয়ই কোনো জিনিস শিখে আপনি বাইরের লোকের কাছে টেস্টিং করতে যাবেন। নিশ্চয়ই আমি আমার ঘটনা আপনাকে, আমার এই জায়গায় একটা ফোড়া মতো হয়েছিল। এবার ব্যাপারটা শক্ত নয়, ব্যাপারটা নরম নরম ছিল। এবার কিছুতেই মানে কিছু করা যাচ্ছে না, না মুখ হচ্ছে বা কিছু হচ্ছে, আমি চিন্তাতেই পড়ে গেছি। সাথে সাথে আমার এই দিকের মাইটাও খুলে গেছে। একদিন রাত্রে এমন কষ্ট হচ্ছে দাদা, ঘুমোতে পারছি না। আমি বিছানাতে শুয়ে শুয়েই করলাম, যেটা প্রসেস আছে জাস্ট আমি মাইন্ডে সেই প্রসেসটাকে রান করলাম, ঠিক আছে। 10 মিনিটের মধ্যে আমার ব্যথাটা কমে গেল। আমি সুন্দরভাবে ঘুমোলাম। পরের দিনকে গিয়ে দোকান বললাম ওষুধ খেলাম, ঠিক আছে। আমার ওইটা তো আমার ইনস্ট্যান্ট রিলিফ হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা রেকিতেও হয়, যে রেকি বহু মানুষ থেকে কিন্তু কাজে লাগাতে পারে না, ডিউ টু ল্যাক অফ নলেজ। ওই জন্য আপনি শেখাবার কথা বললেন, আমি এই কারণে শেখাই। আমার পার্ট হচ্ছে একটা, আমার পার্ট হচ্ছে আপনাকে থট দেওয়া। আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি। প্রশ্নটা আমার আছে, করা হয়নি কোথাও। রাশি লগ্ন এগুলো কতটা প্রভাব ফেলে ভাগ্যে? পুরোটাই আপনার জন্মের সময় যেটা রাইজিং হচ্ছে সেটা আপনার লগ্ন, রাইট। চন্দ্রের অবস্থান যেটা হচ্ছে সেটা আপনার রাশি। এই দুটো দ্বারাই তো আপনি কন্ট্রোল। এই রাশি আর লগ্নের মধ্যে তফাৎ কি? দর্শকরা জানে না, তাদের যদি একটু রাশি হচ্ছে আপনার মন মানসিকতা, লগ্ন হচ্ছে আপনার শরীর। সোজা বাংলা কথা বলতে গেলে এটাই। বিভিন্ন লগ্নে বিভিন্ন রাশি, ধরুন আমার মীন রাশি, মকর লগ্ন, এটা মীন রাশি সবকিছু ভগবান ভরসে চলে, ডিসিশন নিতে সমস্যা, 10 বার ধরে ভেবে ভেবে ডিসিশন নেবে। মকর রাশির ক্ষেত্রে সমস্ত কাজ ধীর গতিতে, ধীর স্থির ভাবে, ধৈর্যের পরীক্ষা দিয়ে ওরা কাজ করায়। রাশি লগ্নের ব্যাপারটা কি একই? মানে ধরুন আমার লগ্নটা মকর আর মকর রাশি, জি হ্যাঁ, তার ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে থাকে। যেহেতু লগ্ন বলে মকর রাশির ক্যারেক্টারিস্টিক্সটা আমার মধ্যে আসবে। আচ্ছা, এটা থাকে। রাশি আর লগ্নের উপরেই তো আপনার সবকিছু নির্ভর। তারপরে তো প্ল্যানেটারি অবস্থা, তারপরে প্ল্যানেট যেগুলো যা রেজাল্ট দেবে। আপনার লগ্ন যেরকম আপনি সেই রকমই হবেন, আপনি সেই রকমই ভাববেন। আপনার চন্দ্র যেরকম আপনার মধ্যে সেই রকমই চিন্তা আসবে। আপনি আপনার যদি চন্দ্র মানে কর্কট রাশিতে হয়, আপনি ওভার ইমোশনাল, কিছু করার নেই। বৃষ রাশি, বৃষ লগ্নের এইগুলো সমস্যা থাকবে। ওই মানে একগুয়ে হয়, মানে একবার যদি ভেবে নেয় যে খারাপ, মানে সে খারাপ। বাকি রাশিগুলো যদি একটু সব মেষ রাশি মেষ লগ্ন যেখানেই বসবে সেই জায়গায় দেখবেন আপনার যে ভাবেতে মেষ রাশি মেষ লগ্ন আছে সেই জায়গায় দেখবেন 9.5 অভ্যাস আছে। সেই জায়গায় আপনি বেসিক নিড নিয়ে লড়াই করছেন। বৃষ বলে দিলাম। মিথুন যেখানে আছে আপনি সেই জায়গায় নাম চাইবেন। যা কিছু করবেন সেই ভাব সংক্রান্ত যেটা করবেন সেই রিলেটেড আপনি নাম চাইবেন, সেই জায়গা রিলেটেড স্কিল আপনার ডেভেলপ হবে। কর্কট রাশি বলেছি ওভার ইমোশনাল, যে কোনো জায়গায় ওভার ইমোশনাল। কর্কট রাশি যেভাবে বসবে সেইভাবে আপনি ওভার ইমোশনাল। সিংহ যেভাবে বসবে সেই জায়গায় আপনার সেই বিষয় নিয়ে আপনার ইন্টেলিজেন্ট থট থাকবে, সেই ভাবের আপনি আধিকারিত্ব চাইবেন, সেই জায়গাগুলো আপনি লিড করতে চাইবেন। কন্যা আপনার যেভাবে বসবে আপনাকে সেই ভাব রিলেটেড খরচ করাবে, সেই ভাব রিলেটেড সমস্যা দেবে, ঠিক আছে। তুলা আপনার যেখানে বসবে আপনি সেই জায়গায় নিজেকে নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যাবেন, সেই জায়গায় আপনি অনেক বেশি অপরচুনিটি পাবেন, সেই জায়গায় আপনার কাছে অনেক চয়েস থাকবে। বৃশ্চিক যেখানে এগেইন সেই যে ভাবেতে পড়বে সেই জায়গাগুলো আপনি হিডেন রাখবার চেষ্টা করবেন, সেই জায়গায় সাইকেল কমপ্লিট করাবেন, সেই জায়গাগুলো কানেক্টেড টু ইউর পাস্ট লাইফ, ঠিক আছে। ধনু যেখানে বসবে, যে ভাবে বসবে ধনু, সেই জায়গায় আপনি রিচুয়াল ফলো করবেন না সেটা ডিপেন্ড হচ্ছে আপন ইউর প্ল্যানেট, ঠিক আছে। কিন্তু আপনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করবার চেষ্টা করবেন। ধনু রাশি, মকর রাশি বা মকর লগ্ন যে ভাবে করবে সেই ভাব রিলেটেড কাজ করলে আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে, এবং সেই ভাব রিলেটেড এমন কিছু কাজ আপনাকে লাইফে একটা সময় করতে হবে যেটা আপনি জানেন যে আপনার কোনো পজিটিভ আউটকাম নেই, কোনো কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আপনাকে ওই কাজটা করতে হবে, ঠিক
আছে? কুম্ভ রাশি যেখানে পড়বে সেখানে যেভাবে পড়বে সেই ভাব রিলেটেড আপনাকে গ্রুপ ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সেই জায়গায় আপনি চান বা না চান কোনো না কোনো অনৈতিক কাজ হয়েই যাবে, কোনো না কোনো শর্টকাট আপনাকে ব্যবহার করতেই হবে। মীন রাশি যেভাবে পড়বে সেই জায়গাটা আপনার ভগবান ভরসা চলবে, সেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করবেন কিন্তু ডিসিশন নিতে পারবেন না, সেটা আপনার ভগবান ভরসা চলবে। একই জিনিস নিয়ে 4 বার ভেবে যাবেন, দিনের শেষে কাজটা হবে না। ভগবান ভরসা করো মানে তো সব রাম ভরসায় চলছে, আমি কিছু করছি না, রাম ভরসায় চলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? কেন 12 নম্বর ঘর কি? 12 নম্বর ঘর হচ্ছে পরাবিদ্যার ঘর, মানে হচ্ছে আকাশ তত্ত্বের ঘর, ঠিক আছে? ওইখানে আপনাকে যদি ওইখান থেকে হেল্প নিতে হয় আপনাকে ডেইলি মন্দির যেতে হবে, আশ্রম যেতে হবে, তবে ওইখানে আর আপনার কিছু নেই, ওটা মুক্তির ঘর, ওখানে আর আপনার কিছু নেই। 8 নম্বর ঘর যেমন হচ্ছে সাইকেল কমপ্লিটের ঘর, 8 নম্বর ঘরের যখনই দশা আসে তখন মানুষের সাইকেল কমপ্লিট হয়, চেঞ্জ হয়, ব্রেক হয়। দেখবেন আমরা আশেপাশে অনেক দেখেছি যে 5 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক বিয়ে অব্দি যায়নি, ভেঙে গেছে। কোনো না কোনো একজনের 8 নম্বর ঘরের দশা চলছে, ওই ব্রেকটা তাকে ট্রান্সফর্ম করাবে। কেন 8th হাউস ইজ অলসো টেকেন ফর ট্রান্সফর্ম। 8th হাউসের দশা তখনই আসে যখন আপনার জীবনে ট্রান্সফরমেশনের দরকার। 8th হাউস আপনাকে নতুন করে তুলবে। মানুষ এগুলোকে খারাপ ঘর বলে, কিন্তু এগুলোর পেছনে, প্রতিটা জিনিসের পেছনে আপনার যেমন নেগেটিভ আছে পজিটিভ হয়। 5th হাউসেরও অনেক কিছু নেগেটিভিটি আছে। আপনার 5th 8 যদি কানেক্টেড হয়ে যায় আর সেখানে যদি রাহু চলে আসে, মঙ্গল চলে আসে, মঙ্গল থাকলে আপনি মারামারি করবেন, হিডেন অ্যাফেয়ার থাকবে, আর রাহু থাকলে 100% ইলিগাল অ্যাফেয়ার, লড়াই ঝগড়া হ্যানা ত্যানা স্ক্যান্ডেলাস অ্যাফেয়ার লোকে জানবে। মানে সব ঘরেই ভালো খারাপ আছে, প্রতিটা ঘরের আছে, প্রতিটা ঘরের আছে, প্রতিটা গ্রহের আছে। আরেকটা জিনিস বলুন, এটা দর্শক হতে জানতে চাই, কি রঙের জামা কাপড় কোন বারে পরা ভালো? সোমবার দিন আপনি সৌম্য রঙের জামা কাপড় পরতে পারেন, সৌম্য রঙের সফট রঙের যে কোনো জামা কাপড় পরতে পারেন। মঙ্গলবার দিন আপনি লাল বা উজ্জ্বল যে কোনো বস্ত্র সেটা পরতে পারেন। বুধবার দিন মাল্টি কালার পরতে পারেন বা ফ্লোরাল প্রিন্টের পরতে পারেন। বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন আপনি ঢিলা ঢালা পরবেন, সফট রঙের পরবেন বা মানে উজ্জ্বল হলে অতটা উজ্জ্বল। শনিবার দিন আপনার রাফ টাফ চাই, ঠিক আছে? জিন্স হয়ে গেল, কার্গো হয়ে গেল, এগুলো শনিবার দিন। কার্গোটা আপনি মঙ্গলবার দিনও পরতে পারেন। শনিবার কি একটু কালো টালো পরা উচিত? হ্যাঁ, পড়তে কালো এনার্জিটা খুব ফিয়ার্স এনার্জি, কালোর এনার্জি যদি আপনি সহ্য করতে পারেন নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। নীল করতে পারেন। আর খাওয়া দাওয়া? রবিবার বলে দিচ্ছি, রবিবার দিন আপনি উজ্জ্বল ধরনের বস্তু যেটা আপনাদের রয়্যাল লুকস দেবে সেরকম করতে পারেন। খাওয়া দাওয়া দেখুন, খাওয়া দাওয়া সোমবার দিন আপনি ধরুন চাল রিলেটেড জিনিস খেতে পারেন, দুধ রিলেটেড জিনিস খেতে পারেন। মঙ্গলবার দিন ধরুন আপনি যেগুলো আপনাকে হাই এনার্জি দেবে সেই রকম জিনিস খেতে পারেন। বুধবার দিন একটু টক, ঠিক আছে, একটু মানে খাবারে বিভিন্ন রকম পদ থাকবে, শাকসবজি থাকবে। বৃহস্পতিবার দিন মিষ্টি বা বৃহস্পতিবার দিন যে কোনো ধরনের মেডিসিনাল জিনিস, অনেক কিছু মেডিসিনাল অনেক ওষুধ টষুধ হয় না আয়ুর্বেদিক, যেগুলো সেগুলো করতে পারেন, খেতে পারেন। মিষ্টি অবশ্যই রাখবেন, পোলাও বা কালিয়া জাতীয় জিনিস বৃহস্পতিবার দিন চলবে। শুক্রবার দিন দই তো মাস, দইয়ের সাথে আপনি রাজমা খেতে পারেন, যে কোনো হাই প্রোটিন জিনিস সেগুলো খেতে পারেন, প্রোভাইডেড যদি আপনার কিডনির প্রবলেম না থাকে। শনিবার দিন যে কোনো ফ্রাইড জিনিস খেতে পারেন। শনিবার দিন আপনি আইসক্রিম খেতে পারেন, ঠিক আছে? রবিবার দিন আপনি মোটামুটি ওই ভালো খাবার, রেস্টুরেন্টের খাবার বা এই খাবার খেতে পারেন, কিন্তু প্রোভাইডেড আপনি কি চাইছেন প্ল্যানেটের থেকে সেইটা দেখে। রবিবার দিন, সোমবার দিন নুনটা অ্যাভয়েড করবেন, তাহলে নুনটা, ফ্রাইড জিনিস আর প্রিজারভেটিভ এবং ইনস্ট্যান্ট ফুড রবিবার আর সোমবার অ্যাভয়েড করা ভালো। আচ্ছা, প্রিজারভেটিভ বা প্রেসার ফুড খাওয়ার হয়ে গেল শনি, ইনস্ট্যান্ট ফুড হয়ে গেল রাহু, ঠিক আছে? এইগুলো অ্যাভয়েড করা ভালো। সাথে সাথে চলাকালীন কিছু খাবার আছে যেগুলো সাড়ে সাতিটা দাদা, সাড়ে সাতি মানুষের জীবনে মানুষকে ট্রান্সফর্ম করবার জন্য আসে। সাড়ে সাতি মানুষ ভুলভাবে নেয়। আমি যে কথাটা বললাম, মানুষ আসে গ্রহকে ঠিক করবার জন্য, গ্রহ আপনাকে ঠিক করতে চায়। আচ্ছা, আপনি গ্রহকে কি করে ঠিক করতে পারেন? আপনি গ্রহর মতো হয়ে যান না, আপনার জীবনে কোনো প্রবলেম থাকবে না, আপনি গ্রহর মতো হয়ে যান। ও আপনাকে সমস্যা দেবে, সমস্যার সমাধানও ওই দেবে। কারণ সমস্যাটা হচ্ছে আমরা সাড়ে সাতি নিয়ে ভয়ভীত। সাড়ে সাতি মানুষের জীবনে কি করে? সাড়ে সাতি যখন আপনার রাশি বা লগ্নের দ্বাদশে যখন শনি থাকছে, তখন আপনাকে যে কাজটা আছে কাজটা ছাড়িয়ে দেবে, ঠিক আছে?
আপনি যে জায়গায় কাজ করুন কাজ ছাড়িয়ে ছেড়ে দেবে। আইসোলেট করে দেবেন। ঠিক আছে, কেন করছে আইসোলেট? আপনার আপলিফমেন্টের জন্য। আপনাকে একটা সাইকেল কমপ্লিট করিয়ে আপনাকে মুক্তির দিকে, আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য করছে। আপনাকে মানুষ চেনাচ্ছে, যে দেখো অনেককে দেখবেন, বিশেষ করে মীন রাশি মীন লগ্নের লোকের লাস্ট 1-1.5 বছরে, লাস্ট 10 বছর যাদের জন্য খেটে এসেছে তারা একবারে তাড়িয়েছে, একবারে কাঁদিয়ে তাড়িয়েছে। ঠিক আছে, বেকার। এবার জীবনে একা বসে উপলব্ধি করেছে কি ভুল করেছি, কম পয়সায় কাজ করেছি, পরিবারকে দেখিনি, কিছু করিনি। আমার জন্য মীন রাশি মীন লগ্নদের দেখবেন, কেন যেহেতু শনির এখন অবস্থান আছে, লাস্ট 1-1.5 বছরে অনেকের চাকরি গেছে। ঠিক আছে, অনেকের জীবনে নতুন সুযোগ খুলেছে, লাইফ বেটার হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট 10 বছর ধরে যাদের জন্য খেটে এসেছে একবারে তারা তাড়িয়েছে। ঠিক আছে, চোখের জল নাকের জল এক করেছে। তো শনি অলওয়েজ আপনাকে ট্রান্সফর্ম করতে চায়, আপনাকে ডিসিপ্লিন শেখায়, আপনাকে হার্ড ওয়ার্ক শেখায়। ভয় পেতে হবে সেরকম। শনি ভয়ের কোনো বস্তু নয় দাদা। যদি ভয় পেতে হয় আপনাকে 9টা গ্রহকেই ভয় পেতে হবে। এরকম নয় যে শনি 7.5 এসছে বলে আমার খারাপ হচ্ছে, এটা বৃহস্পতির ক্ষেত্রেও চলে। বৃহস্পতি সব গ্রহেরই এরকম গোচর টোচর আছে। গোচর তো সবারই কি আছে, গোচর ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে যে 7.5 নিয়ে যে হাওয়াটা চলছে, যে একটা বাবেল ক্রিয়েট আছে, এটা অ্যাকচুয়াল কোনো ভয়ের জিনিস নয়। 7.5 আপনার জীবনে আসে আপনাকে ট্রান্সফর্ম করবার জন্য। যত মানুষের দেখবেন দ্বিতীয় ঘরের উপর দিয়ে যখন যায় রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে, তখন তাদের একটা আর্থিক উন্নতি আসে, যখন লগ্নের উপর দিয়ে যায় মানুষ লেজি হয়ে যায়, বা রাশির উপর দিয়ে যখন যায় মানুষ ডিপ্রেসড হয়ে যায়, মানসিক চাপ বেড়ে যায়, মানসিক হতাশা বেড়ে যায়। কেন দেয়? আপনাকে মানুষকে চেনা। শনি আপনাকে অলওয়েজ, শনি হচ্ছে আপনার বেস। স্যাটার্ন ইজ দা কুর্ম অবতার, যার উপরে সমুদ্র মন্থন হয়েছিল। শনি আপনার যেখানে আছে সেই জায়গায় ও বেস তৈরি করে দেবে আপনাকে। ও আপনাকে ট্রান্সফর্ম করবে, আপনার মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আপনি হয়তো মোহতে আছেন, আমি আমার কোম্পানিকে দেখছি, আমি আমার বসকে দেখছি, এত করে দিচ্ছি, অত করে দিচ্ছি, একদম মিনিটের মধ্যে মোহভঙ্গ করে দেবে আপনাকে। শনি রিয়েলিটি চেক করে, অলওয়েজ রিয়েলিটি চেক করে। শনিকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার এই কাজ চলে গেল, এই চলে গেল। মানুষ, ব্যাপারটা হচ্ছে যে আমি মেসেজটা কিভাবে কনভে করছি। খুব সাধারণ উদাহরণ, আমি আপনাকে দাদা বলে সম্বোধন করে তুমি বা আপনি বলে কথা বলছি না, আমি আপনার নাম ধরে তুই করে কথা, দুটো জিনিস শুনতে কিরকম লাগবে, রাইট? তো শনিরও এটা, আমরা বলেছি আপনার 7.5 চলছে, আপনার ভয় লাগছে, আপনার সময় খারাপ আছে, আপনার সত্যি সময় খারাপ আছে, আপনি হ্যাঁ ভাই 7.5 কোনো ফ্যাক্টরই নয়। সময় খারাপ ভালো, যে কোনো সময় মানে যে সময় খারাপ একদম কোনো ফ্যাক্টরই নয়। না মাঙ্গলিক দোষ কোনো ফ্যাক্টর, না মাঙ্গলিক দোষ কোনো ফ্যাক্টর, না কালসর্প দোষ কোনো ফ্যাক্টর। অনেক কিছু জানলাম, এবং আমাদের আজকের অতিথি অভিজিৎ খুব সৎভাবে আলোচনা। আচ্ছা, তুমি তো আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে হয় কিভাবে করবে একটু বলেন। ওভার ফোন বা হোয়াটসঅ্যাপ 7837831531। আমি আমার পঞ্চাঙ্গ গ্রুপের লিংক দিয়ে দেবো, যেখানে প্রত্যেক দিন প্রেডিকশন যায়, কি করতে হবে না করতে হবে, বা দিন আপনি কিভাবে ব্যালেন্স পেতে চলতে পারেন। আপনারা চাইলে গ্রুপ জয়েন করতে পারেন, ওখানে আপনারা ডেইলি প্রেডিকশন ফ্রিতেই পাবেন। অনেক কিছু জানলাম। আর হ্যাঁ, প্রত্যেকবার যা বলি, ভালো থাকবেন, ভালো কাজ করবেন। আজকের আলোচনায় যেটা উঠে এলো, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ভালো থাকবেন, ভালো কাজ করবেন, পুণ্য অর্জন করুন, ভালোভাবে থাকুন। নমস্কার। নমস্কার।